প্রিয় সুধী, এই মুহূর্তে টিভি সেটের সামনে যারা বসা আছেন, যারা প্রবাস থেকে বলছি অনুষ্ঠানটি দেখেন নিয়মিত, তাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এবং একটু পরে যারা দেখবেন ইউটিউব অথবা ফেসবুকে, তাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস থেকে বলছি অনুষ্ঠানে। আমি কাজী হারুন। আজকে স্টুডিওতে আমার সাথে উপস্থিত আছেন অত্যন্ত ভালো বক্তা, আপনারা সকলেই চেনেন তাকে, জনাব হাসান আমজাদ খান। হাসান আমজাদ খান, আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ আর আপনার দর্শকদের জন্য অফুরন্ত ভালোবাসা। অসংখ্য ধন্যবাদ। সেই সাথে উপস্থিত আছেন জনাব ফারুক মুন্না। তিনি অত্যন্ত দক্ষ একজন সংগঠক এবং কথা বলেন অনেক যুক্তি দিয়ে। আপনাকেও সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস থেকে বলছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু ঠান্ডা লেগেছে। আর হারুন ভাই, আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং যারা প্রবাস থেকে বলছি দেখছেন, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। অনেক ধন্যবাদ। আশা করছি আমরা যখন এই টক শোতে গরম গরম কথা বলবো, আপনার ঠান্ডা সেরে যাবে ইনশাল্লাহ। আই হোপ সো। প্রিয় সুধী, আজকে আমরা আমাদের বিষয়বস্তু নির্ধারণ করেছি স্বপ্নভঙ্গের আশঙ্কায় বৈষম্য বিরোধী উদ্যোগ। আহ, ব্যাপারটি আসলে এই জন্যই যে আমরা সেই জুলাই আন্দোলনের পর থেকে বৈষম্য বিরোধী উদ্যোগের যেই সব উদ্যোগ দেখছি, উদ্যোগের বিভিন্ন পরিবর্তন সময়ের পরিক্রমায়, আহ, সমন্বয়কদের ভিতর দ্বিধা, দ্বন্দ্ব, এবং কি আমাদের উপদেষ্টাদের মধ্যেও মনে হচ্ছে অনেকটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে সরকার পরিচালনায়। সেই সাথে বিভিন্ন জায়গা থেকে প্রবাস থেকে বলেন, দেশ থেকে বলেন, সরকার বিভিন্ন রকমের প্রবলেম ফেস করছে আসলে। সেটি রাজনৈতিক হতে পারে, প্রতিবেশীদের থেকে হতে পারে, এবং দেশের ভেতর থেকে হতে পারে। বিভিন্ন বিভিন্নভাবে বাংলাদেশের রাজনীতি এই মুহূর্তে অনেক পেঁচালের সম্মুখীন। তো আমি সেই প্রেক্ষিতে প্রথমেই প্রশ্ন রাখতে চাই জনাব হাসান আমজাদ খান আপনার কাছে। স্বপ্নভঙ্গের আশঙ্কা আসলে আপনি কেমন দেখছেন এই বৈষম্য বিরোধী আন্দোলনের জায়গা থেকে? থ্যাংক ইউ। আপনাকে অনেক ধন্যবাদ। খুবই সময় উপযোগী এবং প্রয়োজনীয় আলোচনার একটা সূত্রপাত করলেন আপনি। কারণ দীর্ঘ প্রায় দেড় যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ যে একটা অবিচার, অনাচার, খুন, আহ, গুম, হত্যা, নির্যাতন চলছিল, সেটা থেকে যখন অগস্ট মাসের 5 তারিখে একটা মুক্তি পাওয়া গেল, সেই মুক্তির সামনে যেসব তেজোদ্দীপ্ত তরুণ আহ, ছাত্র জনতা উপস্থিত থেকে এই ঘটনাটা ঘটালো, সেটার পেছনে তো একটা যুক্তি ছিল যে তারা বৈষম্য বিরোধী একটা পদক্ষেপ তারা নেবে। সেই উপলক্ষেই তারা নিয়েছিল, এগিয়ে সম্মুখ সমরে চললো এবং পুলিশের গুলিকে বুকে তুলে নিয়ে তারা আহ, সেই ডাকাত খুনিদেরকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছিল। কিন্তু সেই প্রত্যাশা, সেই যে বৈষম্য দূর করার যে প্রত্যাশা যাদের ছিল, সেখানে তারা বলেছিল একটা নতুন বন্দোবস্ত করবে, নতুন বাংলাদেশ গড়বে। এসব প্রত্যাশার কিন্তু দীর্ঘমেয়াদী আহ, কাজ। কিন্তু 5 তারিখের পরে, যখন প্রায় 72 ঘন্টা পরে 8 তারিখে সরকার গঠন করা হলো, আমরা এখন পেছন দিক থেকে যদি আমরা দেখি, তাহলে মনে হচ্ছে যে ওই 8 তারিখে যে সরকার গঠন যে পদ্ধতিতে হলো, সেটি ভুল ছিল। আমি বলবো একটু পরে কিভাবে সেটা প্রমাণিত হচ্ছে যে সেটা ভুল ছিল। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার, এদের যে কার্যপদ্ধতি, এটা অনেকটা ওই মৎস্য কুমারীর মতো, অর্ধেক মানুষ অর্ধেক মাছ। কিছুটা সাংবিধানিক, পরিপূর্ণটা অসাংবিধানিক। কিন্তু এই যে স্পিরিটটা ছিল বৈষম্য দূর করার, সেই স্পিরিটটা কিন্তু অনেকটা বিপ্লবী, অনেকটা আহ, আর সংবিধানের বাইরে গিয়ে কাজ করার ব্যাপার। তো সেটা হয়ে উঠছে না। যারা এর সঙ্গে যুক্ত ছিল, তাদের প্রত্যাশা ছিল আকাশচুম্বী। জনাব তারা আহমেদ খান, আমি একটু অ্যাড করতে চাই। ঠিক ওই মুহূর্তে যেহেতু বিপ্লবের নিয়মই হলো যে বিপ্লব পরবর্তী সরকার বৈপ্লবিক সরকার হয়, আগের সমস্ত কিছু যা আছে সংবিধান বলেন, রাষ্ট্রের নিয়ম কানুন সবকিছুকে পেছনে ফেলে তারা একটি নতুন নিয়ম সৃষ্টি করে। সব বিপ্লবে এটাই আমরা দেখেছি, কিন্তু এই জুলাই বিপ্লবে এটি কেন হলো, এগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে, তারপরে একটু যদি বলেন। জি,
এটার কারণ হলো যে ওই 5 তারিখের পরে যখন আমি বললাম যে 72 আওয়ার্স কোনো সরকার ছিল না, বিকজ ডক্টর ইউনুস ওয়াজ অ্যাব্রড, ওনাকে ডেকে আনতে সময় লাগলো। উনি যখন আসলেন, তাৎক্ষণিকভাবে যে সরকারটা গঠিত হলো সেটা নাম হলো ইন্টারিম গভর্নমেন্ট। কিন্তু আমরা যতদূর আমার মানে অ্যান্টিনায় আমি ধরতে পেরেছি, বা ইতিহাস যতটুকু আমরা জানতে পেরেছি, সেটা এরকম দাঁড়ায় যে বৈষম্য বিরোধী ছাত্র জনতার পক্ষের একটা পক্ষ, পলিটিক্যাল পার্টিস যারা প্রতিষ্ঠিত তাদের একটা পক্ষ, এবং সেনাবাহিনীর একটা পক্ষ মিলে আলোচনা করে এই সরকার পদ্ধতিটা তারা গ্রহণ করে। আপনি কি মনে করেন কিন্তু যে বিপ্লবী সরকার গঠনের বিরোধিতা অথবা কৌশলে বিপ্লবী সরকার গঠন করতে না দিয়ে ইন্টারিম গভর্নমেন্টের ব্যবস্থাটা করা হয়েছে? সেটা হতে পারে। আমি বিশ্বাস করি যে ওইখানে কোনো চাতুর্যতা ঘটেছে। এই তিন পক্ষের কেউ একজন এমন একটা কার্ড প্লে করেছে যে ওই ঘটনাটা ঘটেনি। কারণ আপনি যদি লক্ষ্য করেন যে যে অ্যাক্টিভিটিস গুলো এই সরকার করছে, সেখানে কিছু কিছু সংবিধানের বাইরের কাজ, অ্যাগ্রেসিভ স্টেপ নেওয়ার দরকার। যেমন আহ, জনপ্রশাসনকে পরিপূর্ণভাবে ঢেলে সাজানো, বিচার বিভাগকে পরিপূর্ণভাবে ঢেলে সাজানো, যদি আমরা গণতান্ত্রিক ইলেকশনের দিকে যেতে চাই। আমরা একজন বিচার কি বলে রাষ্ট্রপতি রেখেছি যিনি আগের ডাকাত সরকারের নিয়োগকৃত, তারে আমরা রেখে চলেছি। সবকিছু মিলিয়ে এই কিন্তু ধরনের অনেক। কিন্তু রাষ্ট্রপতিকে সরানোর জন্য তো পরবর্তীতে অনেক কথা হলো আসলে। আর রাষ্ট্রপতিকে সরানোর জন্য বহু রকমের বহু পদক্ষেপ হলো। সেটা হবেও বলে আমরা মনে করেছিলাম, কিন্তু সেটা দেখি একেবারে চুপচাপ, সবাই ভুলে গেছে বেমালুম। জি, আমি সেখানেই আসছি। তো এই বৈষম্য বিরোধী যে উদ্যোগগুলো ছিল, আসলে তো এক সময় গিয়ে দেখা গেল যখন আন্দোলন হয় তখন সবাই ছিল, কিন্তু যখন আন্দোলনটা পরিপূর্ণভাবে একটা সরকার গঠন হলো তখন সব দল তার নিজের স্বার্থের দিকে চলে গেল। আর এই তরুণ ছেলে মেয়েগুলো, তারা যে উদ্যোগ নিয়ে স্পিরিট নিয়ে এগোচ্ছিল, সেটা প্রশ্নের সম্মুখীন পড়ে যেতে থাকলো। কিভাবে? ওরা বলছে যে আমরা এই রাষ্ট্রপতিকে চাই না, যে রাষ্ট্রপতি তারা বলছে ফ্যাসিবাদের নিয়োগকৃত, তাকে আমরা চাই না। কিন্তু রাজনীতিকরা সেটা বাধা দিলেন। ওরা চাইছে যে আমরা এই জনপ্রশাসন চাই না, আমরা ঢেলে সাজাতে চাই। রাজনীতিকরা সেটা চাইছেন না। এইরকম ক্রমাগত যে দুটো তিনটে পদ, সর্বশেষ যেটা দাঁড়ালো, ওরা একটা প্রোক্লেমেশন চাচ্ছে যে এই গণ অভ্যুত্থানের একটা একটা ঘোষণা থাকা দরকার সাংবিধানিকভাবে, সর্বসম্মতভাবে, যেন জনগণ ইতিহাসটা পরবর্তীতে জানতে পারে, যেন এই সরকার গঠিত হলো, একটা ভূমিকা ছিল এবং পরবর্তী পদক্ষেপ কিভাবে নেওয়া হলো সেগুলোর একটা দালিলিক প্রমাণ থাকে। কিন্তু সেটাও রাজনীতিকরা আমি দেখতে পাচ্ছি যে সেটা গ্রহণ করছে না। হতে পারে ওদের প্রত্যাশা, ওদের ভাষা, এগুলোর মধ্যে কিছু অতিরঞ্জিত আছে, কিন্তু ওদেরকে সেইভাবে বিচার করা হচ্ছে না। ফলে ওরা ক্রমশ বিতর্কের মধ্যে পড়ে যাচ্ছে। আমি এও দেখতে পাচ্ছি যে ওদের অ্যাক্টিভিটিস গুলো ওরা হয়তো খুব সুস্থির ভাবে নিতে পারছে না। ওরা আপনাকে ওরা ভুল করছে। ওরা কারো কারো এমন কিছু কর্মপদ্ধতি করছে যেগুলো ওদেরকে বিতর্কের মধ্যে ফেলে দিচ্ছে। যেমন ওরা একবার আহ, ছাত্র শিবিরের সম্মেলনে গিয়ে বলছে তারা আমাদের আহ, কার্যক্রমের সঙ্গে অংশীদার ছিল। ওরা একবার আহ, আওয়ামী যেসব কাউন্সিলররা ছিল তাদেরকে কিছু অংশ জড়ো করে এনে বলল এদেরকে আবার আহ, রাজনীতিতে ফেরত আনতে হবে। এইসব নানা ধরনের ওরা প্রশ্ন করছে, যেগুলো আমাদের যারা প্রবীণ রাজনীতিক সো কল্ড, তাদেরকে তারা বিরক্ত হচ্ছে এতে। তারপরে তারা বলছে যে এই যে মুজিববাদ বন্ধ করতে হবে, এই সংবিধান ছুঁড়ে ফেলতে হবে। তাতে আবার কিছু কিছু লোক আমাদের এই সরকার আহ, বিরোধী কি বলে বৃদ্ধ রাজনীতিকরা সেটাও মেনে নিচ্ছে না। ফলে এইভাবে ক্রমাগতভাবে ওরা বিতর্কের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। তার মানে সর্বশেষ বাংলাদেশের রাজনীতিটা মোটামুটি একটা প্যাচের ভিতরে পড়ে গেছে, একেবারে জিলেপির প্যাচের মতো অনেকটা কন্ডিশন এই মুহূর্তে। জি জি, আমি আর একটু বলবো আপনার নেক্সট টাইমে যখন আসবো, যে এই ঘটনাগুলো ঘটার ক্ষেত্রে কিছু আহ, ভূ রাজনৈতিক একটা চাল এখানে কাজ করছে, তার কিছু প্রমাণও পাওয়া যায়।
তো এইভাবে ওরা ক্রমাগতভাবে যে স্পিরিট নিয়ে ওরা চলছিল যে বৈষম্য বিরোধী একটা সামাজিক রাষ্ট্রীয় বন্দোবস্ত ওরা তৈরি করবে, সেটা ক্রমশ স্বপ্নের কাছাকাছি চলে যাচ্ছে। সেই স্বপ্নটা কতদূর বাস্তবায়িত হবে বোঝা যাচ্ছে না। আপনি যথার্থই বলেছেন জনাব হাসান আমজাদ খান। আমি একটু যাব জনাব ফারুক আহমেদ মুন্না আপনার কাছে। জনাব হাসান আমজাদ খান বললেন যে আহ, আহ, কিছুটা বাইরের কিছুটা ভেতরের বিভিন্নভাবে যে রাজনৈতিক অবস্থা ঘোলাটে হয়েছে সেখানে সমন্বয়করা কিছুটা দিশা হারিয়েছে বা দিশা হারাচ্ছে সেখানে। আহ, আমাদের বাংলাদেশটা মোটামুটি একটা রাজনৈতিক দেউলিয়াতের দিকে যাচ্ছে। আপনি কি মনে করছেন? ধন্যবাদ হারুন ভাই। আহ, চমৎকার বলেছেন হাসান ভাই। আহ, আমি আপনাদের আগের অনুষ্ঠানে বলেছি আমি রাজনীতির লোক না, আমি রাজনীতি তো বুঝি না। আমি বেসিক্যালি একজন স্পোর্টস এর লোক। তো আমি যেভাবে বুঝি সেটা হচ্ছে প্রত্যেকটা গেমেরই একটা নির্দিষ্ট ছক থাকে। যেহেতু যারা ফুটবল খেলেন আমি বা দেখেন তারা জানেন যে একটা ফরমেশন থাকে, যে 5-3-3-2 হোয়াট এভার একটা ফরমেশন থাকে। তো আগের অনুষ্ঠানেও আমি বলেছিলাম যে আসলে যেটা টিম ম্যানেজমেন্ট। টিম ম্যানেজমেন্ট। তো বেসিক্যালি বাংলাদেশে এখন যে অবস্থা, প্রথমত আমি মনে করছি আসলে বিপ্লবটা আর নাই। সো বিপ্লবের আহ কাছাকাছি এখন আর কেউ নাই। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্ষমতার দ্বন্দ্ব, ক্ষমতায়নকে কে কোন ভাবে সংহত করতে পারবে, কে কিভাবে নিতে পারবে, এটাই হচ্ছে তাদের ইয়া, এবং যেটাই হচ্ছে মূল প্যাচ। অর্থাৎ ফরমেশনটা ঠিক নাই, এক একজন এক এক ভাবে খেলছে। সো আপনি তো আসলে গোলের দিকে যেতে পারছেন না। আর গোলের দিকে যেতে না পারার মানে হচ্ছে আপনি যেটা বলছেন রাজনৈতিক দেউলিয়াত্বর মধ্যেই যাচ্ছে আসলে বাংলাদেশ। আমিও আসলে আশঙ্কা করছি তাই হচ্ছে। তো আপনি অনেক রকম জিনিস, অনেক রকম ম্যানিফেস্টো নিয়ে আগাতে পারবেন না। আপনাকে আগাতে হবে ধরে ধরে একটা 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 করে। এখন ছাত্ররা যাই করতে চাচ্ছে সেগুলোই কোনো কারণে বাধাগ্রস্ত হচ্ছে। এখন এই কারণগুলা কি, আমি আগেই বলেছি আমি রাজনীতির লোক না, আমি জানি না। তবে যতটুকু দূর থেকে যেটা মনে হয় সেটা হচ্ছে শুধুমাত্র ক্ষমতার দ্বন্দ্ব, এবং প্রত্যেকেই ক্ষমতায় যেতে চাচ্ছে, না, আবার আপনি বাংলাদেশটাকে যেটা বিলে বললেন খেতে যে হবে। ক্ষমতার দ্বন্দ্ব, ছাত্ররা তো এই মুহূর্তে ক্ষমতায় যেতে চাচ্ছে না। তারা ইন্টারিম গভর্নমেন্টের কিছুটা পার্ট, বাট তারা চাচ্ছে ভবিষ্যতে বাংলাদেশটা একটা নির্দিষ্ট কাঠামোর ভেতর দিয়ে এগিয়ে যাবে। এই ধরনের একটা কাঠামো তৈরি করে দিয়ে যেতে চাচ্ছে তারা। আর তারা একটা রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছে, সেটাও সত্য, কিন্তু তারা চাচ্ছে একটা নির্দিষ্ট যদি সিস্টেম তৈরি হয়, সেই সিস্টেমের মধ্য দিয়ে নির্বাচন হবে, পরবর্তী সরকার আসবে, এক সরকার আরেক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। এই ধরনের সমস্যাগুলোতে বর্তমান রাজনৈতিক দলের সমস্যা কোথায়? না, বেসিক্যালি প্রথম কথা হচ্ছে যে বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ার যে তাদের একটা লক্ষ্য, ওই লক্ষ্য থেকে তারা আসলে সরে গেছে। অর্থাৎ তারা নিজেরাই হয়তো আরেকটা বৈষম্য তৈরি করছে। এখানে আসলে হয় কি বাকি সরে বাংলাদেশটা। গেছে। একটু আগে জনাব হাসান আমজাদ খান উনি বলতেছিলেন যে তাদেরকে তারা আসলে বিভিন্নভাবে মানে অন্যদের দ্বারা আসলে প্রভাবিত হচ্ছে। আপনি কি মনে করেন? প্রভাবিত তো অবশ্যই হচ্ছে। আসলে যত সময় যাবে আপনার কার্যক্রমের মধ্যে বিভিন্ন ধরনের দুষ্ট গ্রহ ঢুকে যাবে। এটা খুব স্বাভাবিক ব্যাপার। যারা যে চেতনা নিয়ে আগাচ্ছিল সেই চেতনাটা যেহেতু যত সময় যাবে তত এটা আস্তে 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 এটা মানে আর গভীরতাটা থাকবে না। এটা খুব স্বাভাবিক ব্যাপার। যেই কারণে এই যে দুষ্ট গ্রহ ঢুকে যাচ্ছে, এখানে বিএনপি ঢুকছে, ওখানে জামাত ঢুকছে, ওখানে আরো কত পক্ষ আছে আমরা আসলে জানি না। এমনকি আপনি দেখেন এরা তো, আমি মনে করি এখনো পরিপক্ক রাজনীতি করার বয়স হয় নাই। যারা পরিপক্ক তারাও তো আসলে আপনি আহ, তারা ঠিক আসলে যে দুষ্ট রাজনীতির শিকার। দুষ্ট রাজনীতির শিকার, রাইট। তো এবং যে বৈষম্য বিরোধী ছাত্রের যে সংগঠনটা, এটা নিজেরাও আসলে এখন দে আর প্রিটি মাচ, কি বলা যায়, ঠিক বুঝতে পারছে না যে তারা কোন দিকে যাবে, যার কারণে তাদের সিদ্ধান্ত আজকে যেটা হচ্ছে আগামীকাল আর সেটা থাকছে না, গতকাল যেটা ছিল সেটা আজকে থাকছে না। এবং এই দোলাচলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা যারা সাধারণ নাগরিক, যারা দূর থেকে আহ দেখছি, মানে রাজনীতির মধ্যে আমরা নাই, আসলে আমরা আশাহত হচ্ছি আসলে কেউ কেউ স্বপ্নভঙ্গ কেউ হচ্ছি। কেউ বলার চেষ্টা করছেন যে
আধুনিক যে ছাত্ররা, ছাত্র সমাজ, তারা আসলে আমাদের পুরনো রাজনৈতিক সমাজ বা রাজনৈতিক বোদ্ধাদের যে রাজনৈতিক জটিলতা, সেটা খুব বেশি বুঝে উঠতে পারছে না। সেটার সাথে খাপ খাইয়ে তারা তাদের নিজেদেরকে সামনে প্রচিত করতে পারছে না। পদে পদে বাধার সম্মুখীন হচ্ছে, অথবা তৃতীয় কোনো পক্ষ সেখানে ঢুকে যাচ্ছে। এক্স্যাক্টলি, বিপ্লব তো আর নাই, বিপ্লবের চেতনাটা যেহেতু নাই, এখন আপনাকে রাজনীতি করে আগাতে হবে। আর রাজনীতি করতে গেলে আপনার তিনটা চারটা পাঁচটা পক্ষ আছে। এই চারটা পাঁচটা পক্ষ মানে যেহেতু তারা কোন রকম ফরমেশনের মধ্যেই নাই, সো দে গো ইচ আদার ইন ডিফারেন্ট ডিরেকশন। এবং বেসিক্যালি প্রথম ভুলটাই হচ্ছে যে অন্তর্বর্তী সরকারটা গঠন হয়েছে, সে সরকার গঠনটা পদ্ধতিটা ভুল ছিল। এটা বিপ্লবী চেতনার সরকার ছিল না। এবং আপনি আসলে জগা খিচুড়ি করে একটা জিনিস করতে পারবেন না। আপনাকে পরিবর্তন করলে, যেটা ডক্টর ইউনূস বলেছিল যে রিসেট বাটন চাপ দিতে হবে, ওই রিসেট ছাড়া আসলে মুক্তির কোনো উপায় নাই। এবং এখন যেটা হতে যাচ্ছে সেটা হচ্ছে যে আগের বাংলাদেশই ফেরত আসছে, হয়তো প্লেয়ার গুলো চেঞ্জ হবে। আপনি খুব সুন্দর কথা বলেছেন যে ডক্টর ইউনূস বলেছিলেন রিসেট বাটনের কথা। তিনি সেই রিসেট বাটনের থেকে পিছিয়ে এসেছেন কি, কি মনে হয়? অবশ্যই, অবশ্যই তিনি তো আসলে এখন কোন বাটন হাতে নিয়ে বসে আছেন আমরা জানি না, বাট যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশ আবার পুরনো রাজনীতির বলয়ে ফিরে আসছে। অনেক দিস অনেক ইজ ধন্যবাদ আপনাকে, দিস ইজ অনেক মাই অনেক ধন্যবাদ কনসেপ্ট। আপনাকে, অত্যন্ত চমৎকার বলেছেন। আমি যাব জনাব হাসান আমজাদ খান আপনার কাছে। জনাব ফারুক আহমদ বুন্না বলছিলেন যে রিসেট বাটনে টিপ দেওয়ার কথা বলেছিলেন, কিন্তু তিনি পিছিয়ে এসেছেন। আপনি কি মনে করেন যে একা তো আসলে এত বড় একটা দেশের রিসেট বাটন টিপ দেওয়া সম্ভব নয়? তার আশপাশে যে আরো টিপ দেওয়ার পাবলিক আছে, ওরা যদি সবাই রিসেট বাটনে টিপ দেওয়ার পক্ষে সম্মত না হয়, ডক্টর ইউনূসের একার পক্ষে কি সম্ভব? না, সেটা সম্ভব না, সেটা হয়নি। এই জন্যে আমার ধারণা এই পুরো প্রসেসটা যে আমাদের যে স্বপ্নভঙ্গ হতে চলেছে, তার অন্তত তিনটা কারণ আমার আমার চোখে ধরা পড়ে। প্রথমটা হলো যে এই আহ, রাজনৈতিক দলগুলো এই তরুণদের যে ঘটনাটা ওরা ঘটালো, এটা দেখে এরা হয় লজ্জা পেয়েছে, না হয় এরা হিংসায় জ্বলে যাচ্ছে। লজ্জা কিসের? যে ওরা 16-17 বছর ধরে গুম খুমের শিকার হয়ে কিছু গড়াতে পারলো না, ওরা 1 মাসের মধ্যে শেখ হাসিনাকে ফেলে দিল। কিন্তু তারা, আপনি আপনি যেটা বলছেন, তারা তো রাজনৈতিক দল, তারা বলছে তারাও ওই যুগপৎ আন্দোলনে ছিল অংশ তারা। না, তারা ছিলেন, আই অনার দেম, আই অ্যাডমায়ার দেম, দ্যাটস ট্রু। তারা ফিল্ড তৈরি করেছেন, তারা ভূমি তৈরি করেছেন, কিন্তু সেই ভূমির উপরে দাঁড়িয়ে সাইদ যে বুক উঁচু করে দিল গুলির সামনে, এরকম কেউ করতে পারেনি তো। না, আমি আরেকটু বলি। যখন একেবারে 5ই আগস্ট, একেবারে 1লা আগস্ট বা 2রা আগস্ট, তখনও পর্যন্ত বিএনপি সিদ্ধান্ত দিতে পারছিল না তারা কি ছাত্রদের আন্দোলনের সাথে ছিল, আছে, থাকবে। জি, সিদ্ধান্ত দিতে ওই পারছিল না, তারা ওখানেই তারা ওখানেই আসছি। কিভাবে দাবি করছে? জি, ওখানেই আমি আসছি যে স্পিরিটটা কোথায় কোথায় অসুবিধা হচ্ছে। ফর সাম রিজন এটা এক ধরনের রাজনৈতিক ঔদাসীন্যতা, এবং আহ, আমি বলবো যে দেশপ্রেমহীনতার কারণে আমাদের যারা আহ, প্রচলিত পলিটিশিয়ানস যারা আছেন, আমি বলবো তাদের সকলেরই বয়স প্রায় 70-এর কাছাকাছি, তারা এই স্পিরিটটা, ওনারা সবাই এই স্টুডেন্টদের কাছে লজ্জা পাচ্ছেন, অথবা তারা হিংসা বোধ করছেন। এই একটা। আর একটা হলো এই তরুণদেরও কাজকর্মের গুলোর মধ্যে কিছু অমিল আছে। ওরা, ওদের চিত্ত চাঞ্চল্য আছে। ওরা এখন একটা বলছে, দুদিন পর আর একটা বলছে। ওরা যদি ওই বৈষম্যের কথা ধরেই জনগণের কাছে যেত, যে আমরা বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত করব, আমরা বিচারালয়ে বিচার চাই, হ্যাঁ, আমরা সরকারি কোটা পদ্ধতির যেমন করেছি ওইরকম সব জায়গায় সাম্য প্রতিষ্ঠা করতে চাই, তার মানে এইগুলো কথা নিয়ে তার মানে জনগণের কাছে যেতে হতো। তার মানে সমন্বয়করা পুরো দেশের যে সমন্বয় সৃষ্টি করার কথা, ওই সমন্বয়টা আসলে করতে পারছে না তারা। এখনো করতে পারেনি ফর সাম। তার পেছনে কারণ আছে। আমি বলছিলাম একটু আগে যে আভ্যন্তরীণ এবং ভূ রাজনৈতিক শক্তি এখানে জড়িত আছে। 1 নম্বরে এই ছেলেগুলো হচ্ছে যে মধ্যবিত্ত সমাজের সন্তান, তাদেরকে অর্থকড়ি দিয়ে, কুমন্ত্রণা দিয়ে বিভেদ বিসংবাদে জড়িয়ে ফেলাটা খুব সহজ, এবং সেটাই ঘটছে। আপনি সম্প্রতি যদি দেখে থাকেন, চিটাগংয়ে গতকালকেই মাত্র যে
ঘটনাটা ঘটেছে, ওরা একটা কমিটি করতে গেছিল, সেখানে দুটো গ্রুপ হয়ে গেল এবং সেখানে একটা খুন খারাপি হলো। তো এইভাবে ওদেরকে নানাভাবে বিধ্বস্ত করা হবে। আপনি সেটা তো বলা হচ্ছে যে আহ, যারা আসলে আগের সরকারের অংশ বিশেষ আসলে ওই ওই লোকজন কিছু সেখানে এসেছে। আমি আসলে খুব ভালো করে জানি না এটা, একটু যদি না, আমি বিস্তারিত। সেটাই বলছি, আপনি খুঁজে দেখবেন যে ওই খুনি ডাকাতদের প্রভাব এখানে রয়েছে, তাদের অর্থ রয়েছে, তাদের কুমন্ত্রণা রয়েছে, নানাভাবে তারা জড়িত আছে এই সবের মধ্যে। আপনি দেখবেন যে এই সমন্বয়কদের মধ্যেও তারা এসে অনুপ্রবেশ করে ফেলবে। এই একটা বিষয়। 3 নম্বর হলো বাংলাদেশের মানুষের স্বভাব। আমি সেই ইবনে বতুতার কথাটা আমাকে আবার বলতে হয়। 934 সালে উনি যখন আসলেন তখন এই এই বঙ্গ ভ্রমণ করে গিয়ে একটা বই লিখেছিলেন। সেখানে উনি বলেছেন যে এই বঙ্গ হলো পৃথিবীর শ্রেষ্ঠতম জিনিসে পূর্ণ নরক, যেখানে দাস সব থেকে সহজলভ্য। তার মানে আপনি দেখবেন নদী নালা খাল বিল মাটি আবহাওয়া বাতাস এত সুন্দর, বীজ ফেললেই গাছ হয়। অথচ এই দেশের মানুষগুলো অশিক্ষা, কুশিক্ষা, হীনমন্যতা, দারিদ্র্য, মিথ্যা প্রবণতা, মানে ডৈকাত্য, এদের ভেতরে জড়ো হয়ে দাঁড়িয়েছে। না, এরা কিন্তু এক হতে আমি পারে না। এখানে এখানে আপনাকে একটু ধরতে চাই। সেটা হলো আপনি বলছেন যে অশিক্ষা কুশিক্ষা, এই এই যে ব্যাপারটা, এখন যারা শিক্ষিত তাদের ভিতরে কি এই যে আমরা রাজনৈতিক দলের নেতৃত্ব যারা, এরা তো অশিক্ষিত না, এদের ভিতরে কি মানসিকতার পরিবর্তন হয়েছে, যারা আগামীর বাংলাদেশকে একটি মানবিক বাংলাদেশ এবং শতভাগ নির্লোভ এবং সততার আদর্শে পালিত একটা বাংলাদেশ হিসেবে দেখতে চায়? আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এই পুরনো রাজনীতিকদের কোনো পরিবর্তন হয়নি, তারা এখনই ক্ষমতায় যেতে চায়, যেটা এই ছেলেগুলো চায় না। এখনই ক্ষমতায় যেতে চাওয়ার মানে হলো সেই গত সরকারের জনপ্রশাসন রেখেই ক্ষমতায় যাওয়া, সেই গত সরকারের ওই যে সামরিক এবং পুলিশ প্রশাসন রেখেই ক্ষমতায় যাওয়া। তার মানে এগুলো যারা ক্ষমতায় আবার আসবে তারা নিজেদের মতো করে আবার সাজাবে। দেশের প্রকৃত বৈষম্যের মুক্তির দিকে তারা যাবে না, তারা আবার ওই লুটপাট দিকে যাবে। তার মানে আমরা আসলে ওই স্বপ্নভঙ্গের দিকেই যাচ্ছি আমরা। স্পষ্টত আমি দেখতে পাচ্ছি যদি বড় কোনো পরিবর্তন না হয়, এই ছেলেরা আবার সংগঠিত যদি না হয় এবং বাংলাদেশের মানুষ যদি, সাধারণ মানুষ যদি আবার সামনে এগিয়ে না আসে, তো তাহলে তাহলে আমরা আপনি কিভাবে মনে করবেন যে এই ছেলেগুলো আবার সংগঠিত হতে পারবে, যেখানে আগের লোকজন আর ওই ছেলেগুলো, অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলন এবং বৈষম্যের পক্ষের আন্দোলন দুটো কিন্তু এখন মিশে গেছে। সমন্বয়করা সেটাকে ঠিক করতে পারছে না, সঠিক সমন্বয়টা করতে পারছে না। তাহলে এটা কিভাবে সম্ভব হবে? এখন তো ভবিষ্যতে আরো জটিল হবে। দ্যাট উড বি ভেরি আনফর্চুনেট ফর দ্য হোল নেশন। অত্যন্ত দুঃখের ব্যাপার। জনাব ফারুক মুন্না, আপনি কি মনে করেন এই ব্যাপারে? আমাদের বৈষম্যটা কি ঘুচবে না কখনো বাংলাদেশ থেকে? আসলে আহ, আপনি তো জানেন যে আয়নায় আমরা নিজেরই মুখ দেখতে পাই। তো বাংলাদেশের জনগণ হয়তো, আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে যেভাবে তাদের চাওয়া পাওয়া, তাদের নিজেদের চাওয়া পাওয়ার মধ্যে কিছুটা জটিলতা আছে, কিছু ঘাটতি আছে। তা না হলে আহ, এই 52-53 বছর ধরে একই ভুল মানুষ করতো না। কারণ এখন না হয় আমাদের নির্বাচন ব্যবস্থাটা নাই, কিন্তু মানে হয়তো পুরোপুরি না থাকলেও কিছুটা ছিল আগে অতীতে। এই যে ভুলগুলো করে এসছে, তার মানে হচ্ছে যে এই আমাদের দেশের যারা যারা এখন প্রবীণ রাজনৈতিক রাজনীতিবিদ আছেন, তারা তো জানেন আসলে যে মানুষের চরিত্রটা কি। সো এই চরিত্রের মিররটাই আসলে তারা প্রাধান্য দেয় সব সময়। অর্থাৎ মানুষ, জনগণ যা চায় তাই করতে চায়। এখন কিছু মানুষ আছেন, কিছু জনগণ আছেন যারা সত্যিকার অর্থে বৈষম্য বিরোধিতা চায়, বৈষম্য বিরোধী একটা অবস্থান চায় বাংলাদেশে। বাট আমার কাছে যেটা মনে হয়, সংখ্যাটা কম, তাদের আহ, শ- শক্তিটা কম, তাদের চাওয়ার সাথে আসলে পাওয়ার মিলটা হচ্ছে না। তো আমাদের রাজনীতিবিদদের তার আগে মানে পরিবর্তন। এরকম যে অনেকটা সংখ্যাটা একেবারেই কম বৈষম্য বিরোধী আন্দোলনকে সাপোর্ট, আর সংখ্যাটা অনেক কম, কিন্তু এর মধ্যে আবার রয়ে গেছে উপরে বলছে আমি বৈষম্য বিরোধী আন্দোলনের অংশীদার, ভিতরে বলছে আমার ভাগটা দিয়ে দেন।
এক্স্যাক্টলি, অর্থাৎ মুনাফিকি যে বিষয়টা সেটা মনে হচ্ছে তাদের মধ্যে, চরিত্রের মধ্যে আছে। এখন কেউ কেউ ভালো চাচ্ছেন, কেউ, বাট মেজরিটি আসলে ভালো চাচ্ছেন না, যার কারণে অবস্থানের পরিবর্তন হচ্ছে না, আমাদেরও স্বপ্ন ভঙ্গ হচ্ছে। আমরা আসলে যেটা চাচ্ছি, এই যে আজকে আপনি প্রবাস থেকে বলছি অনুষ্ঠান করছেন, হাসান আমজাদ সাহেব চমৎকার কথা বলেছেন, আমাদের যে আশাগুলো আছে, আমরা চাচ্ছি যেটা, সেটা তো আর আসলে কোনোভাবেই পূরণ হচ্ছে না। এর কারণ হচ্ছে ওই যে আমি বললাম যে নিজেদের মধ্যে আসলে আমার মনে হয় না যে ইউনিটি আছে, বিভেদ আছে নিজেদের মধ্যে। এখানে তো একটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন, তাদের নিজেদের মধ্যেও বিভেদ আছে। তার পাশাপাশি লড়ছে হচ্ছে অনেকদিন ধরে পরিচিত রাজনীতিবিদ, বিএনপি বলেন, জামায়াতে ইসলাম বলেন, তারা তো অনেকদিন ধরেই আছে মানে মাঠে। তো তাদের সাথে লড়ছে। এই যে ত্রিমুখী চতুর্মুখী লড়াই, এটা বাংলাদেশের ভালোর জন্য আসলে হচ্ছে না। এটা ওই একই কথা বলবো, এটা ক্ষমতার দ্বন্দ্বের জন্য, তাহলে ক্ষমতার কি জন্য। আপনি মনে করছেন যে এই যে তরুণদের প্রত্যাশিত যে রাজনৈতিক বন্দোবস্ত, তারা একটা নতুন রাজনৈতিক ব্যবস্থা সৃষ্টি করতে চান, সেটা বাংলাদেশে আপাতত কি সম্ভব হবে না, নাকি এই সরকারের আমলে তারা আসলেই কিছুটা হলেও পরিবর্তন করে যেতে পারবে? কি মনে করেন? আসলে সত্যিকার অর্থে কি হারুন ভাই, কোন একটা জিনিস পরিবর্তন, আপনি যদি, যেই পরিবর্তন বৈষম্য বিরোধী এই বাংলাদেশে, এটা যদি আপনাকে পরিবর্তন করতে হয়, আপনার টোটাল আমূলটাই ভেঙে ফেলতে হবে, মৌলিক জায়গাটাকে ভেঙে ফেলতে হবে। এখন এই মৌলিক জায়গাটাতে ভেঙে ফেলাই তাদের, আপনার এই ছাত্রদের যারা চাচ্ছে, তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। ইভেন তারাও ভুল করেছে, তারা প্রথমে যাদেরকে নিয়ে এসছে সরকার ব্যবস্থাপনায়, আমার মনে হয় না যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুধুমাত্র, আহ, আমার যেটা ধারণা আর কি, তাকেই হয়তো বলা হয়েছে যে আপনি আপনার অনুষদ সাজিয়ে নেন, এবং সেই সাজানোতেও আসলে একটা জটিলতা ছিল, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি। প্রত্যেকেই আসলে যে উপদেষ্টা আছে, আমার কাছে মনে হয় না যে তারা খুব শক্তিশালী কোন একজন মানুষ যারা তাদের এই স্বপ্নকে বাস্তবায়ন করতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমার আস্থা আছে, তার হয়তো ভিশনটা থাকতে পারে, কিন্তু সে তার একা কাজ করে না, তাকে কাজ করতে হয় বিভিন্ন লোকজনকে নিয়ে। তাদেরকে, তাদের থেকে আমার মনে হয়, আমার আমার কাছে, আমার এখন আর কোনো এটা ঠিক, প্রত্যাশা আপনি নেই। রাইট। আপনি নিজে কাজ করতে চাচ্ছেন, কিন্তু আপনার আশপাশের মানুষগুলো যদি আপনাকে সম্মান না করে এবং আপনাকে সাপোর্ট না করে, আপনি ওই কাজ কখনো ফলপ্রসূভাবে করতে পারবেন না। করতে পারবো অনেক না। অনেক ধন্যবাদ জনাব ফারুক আহমদ মুন্না। আমি যাব জনাব হাসান আমজাদ খান। আহ, আসলে এই যে তরুণদের প্রত্যাশা, তারা যেটা চাচ্ছে, এটা কি আসলে কখনোই পূর্ণ হবে না? তরুণদের যে প্রত্যাশা অনুযায়ী তারা একটা নতুন রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছে, সেটা কি কখনো পূর্ণ হবে বলে আপনি মনে করেন? আমি দিব্য চোখে যেটা অনুভব করতে পারি, সেটা বাস্তবায়ন করতে গেলে আরো একটা কিছু ঘটনা এখানে ঘটতে হবে, আরো কিছু ঘটনা ঘটতে হবে আর সেটার আর জন্য। কি ঘটনা? সেটা কি বাংলাদেশে কোনো মার্শাল ল আসবে, বা মার্শাল ল আসার প্রয়োজন আছে? তারপর সেটাকে হটিয়ে আবার বিপ্লব, সেটাকে জি, হটানোর জি, জন্য মানে আবার বিপ্লব, এই ধরনের? আরেকটা সামাজিক আন্দোলন হতে হবে এখানে, সে ছাড়া আর সম্ভব না। কারণ এখন যে পর্যায়ে গিয়ে পৌঁছেছে, এই ইন্টারিম গভর্নমেন্টের আপনার কত সময় আছে? আমার আরো 6 মিনিট। ইন্টারিম গভর্নমেন্টের যারা উপদেষ্টা আছেন, তাদের কর্মপদ্ধতি, তাদের কথাবার্তা, তাদের আচরণের ভিতরে সেই স্পিরিট আমি দেখতে পাচ্ছি না। ইনকনসিস্টেন্ট। রাজনৈতিক দলগুলো যে ধরনের আহ, ঐক্যবদ্ধ থেকে এই ধরনের বন্দোবস্ত তৈরি করতে হয়, সেই ধরনের দৃষ্টিভঙ্গি, সেই ধরনের দেশপ্রেম আমি স্পষ্টত দেখতে পাচ্ছি না। এই ছেলেরা, মেয়েরা যারা তরুণ, তাদের যে ধরনের উদ্যোগ সর্বসম্মতভাবে নেওয়ার দরকার ছিল, ওরা কিন্তু জানে যে কেউ ওদেরকে সাহায্য করবে না, কিন্তু ওদের নিজেরাই আরো সংঘবদ্ধ হতে হবে, সেটাও আমি দেখতে পাচ্ছি না। উপরন্তু এই যে পতিত ডাকাত যারা প্রতিবেশীতে গিয়ে আশ্রয় নিয়েছে, তাদের টাকা, তাদের কুমন্ত্রণা, তাদের যারা এখানে এই বাংলাদেশের মধ্যে আছে, মিডিয়া লোকেরা নানাভাবে এইখানে অশান্তি তৈরি করতে চেষ্টা করছে। ফলে এইখানে এই যে চতুর্মুখী যন্ত্রণা, এই যন্ত্রণার কে মোকাবেলা করে এই ছাত্র জনতাকে আবার কোনো সামাজিক আন্দোলনে অবতীর্ণ হওয়া ছাড়া আমি আর কোনো অবস্থা দেখতে পাচ্ছি না। তাহলে কি কারণ আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার জাতীয় ঐক্যের যে ডাক,
অথবা জাতীয় সরকারের প্রচেষ্টা সবকিছুই ভেস্তে গেল, কিছুই হবে না? সেটা খুবই ভালো হবে যদি সেই ঘটনাটা ঘটে। ডক্টর ইউনূসের যে সারা জীবনের যে ইতিহাস, কখনো তিনি ফেইল করেননি। তিনি ওই জোবরা গ্রাম থেকে আমরা যে ইতিহাস জানি, উনি কখনো পিছপা হননি, উনি সবসময় জিতেছেন, সফল হয়েছেন। তো দেখা যাক যে উনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো ঐক্যমতে পৌঁছতে পারেন কিনা। এখন যেসব সংস্কার কাজগুলো হচ্ছে সেগুলো মোটামুটি একটা টেকসই পথে গিয়ে ইলেকশনটা দিয়ে হয়তো কাউকে উনি গণতান্ত্রিক পথে নেবেন। তবে আমি নিশ্চিত যে এই যে বিরোধী দল যারা এখন ক্ষমতায় যেতে চাইছে, তারা রাজনৈতিকভাবে, সামাজিকভাবে দেশপ্রেমিক বন্দোবস্তের দিকে যদি না যায়, তাহলে আবারও আমাদেরকে ওই পালিয়ে যাওয়ার সংস্কৃতি পেয়ে বসবে। এ বিষয়ে আমি নিশ্চিত। আসলে যারা পালাবে তারা তো টাকা পয়সা নিয়ে চুরি করে পালায়, তাদের কোনো প্রবলেম হয় না। কিন্তু হোঁচট খায় আমাদের বাংলাদেশ, আমাদের মাতৃভূমি, আমাদের জি, অর্থনীতি, আমাদের জি। আমাদের রাজনীতি, আমাদের সবকিছু। বাংলাদেশের মানুষগুলো যারা খেটে খাওয়া মানুষ তারাই হোঁচট খায়। আমি সব থেকে অরিড যে আমাদের ভূ রাজনৈতিক অবস্থার কারণে বাংলাদেশ ভয়াবহ আহ, বিপদের সম্মুখীন এখন। বাংলাদেশের, আমি আপনার আগের শোতে বলেছি, রাজনীতি এমন হওয়া উচিত যে অন্তত নেক্সট 5 ইয়ার্স একটা সমন্বিত, একটা ঐক্যবদ্ধ সরকার পরিচালনা হওয়া দরকার, কোনো একক দল ক্ষমতায় না গিয়ে। তাহলেই দেশের জন্য ভালো হবে। জনাব হাসান আহমেদ খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। অত্যন্ত মূল্যবান সময় ব্যয় করে প্রবাস থেকে বলছি অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য। জনাব ফারুক মুন্না, আপনার কাছেও কৃতজ্ঞতা জানাচ্ছি। অত্যন্ত মূল্যবান সময় ব্যয় করে বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, মাটি ও মায়ের জন্য কথা বলছেন। বাংলাদেশের পক্ষে কথা বলছেন, যেই বাংলাদেশ আজকে বিভিন্ন রকমের জটিলতায় ভুগছে। আমরা আশা করছি আমাদের আমরা যারা প্রবাসে থাকি, প্রবাসীদের সবচাইতে প্রিয় মাতৃভূমি, যারা দীর্ঘ বছরের পর বছর আমাদের মাতৃভূমিকে দেখি না, প্রবাস থেকে আমরা টাকা পাঠাই, সেই টাকায় মাতৃভূমি চলে, আমরা সেই টাকাতেই খুশি। আমরা আমাদের সব টাকা বাংলাদেশে পাঠিয়ে খুশি। আমাদের টাকা দিয়ে আমাদের আত্মীয় স্বজন চলে, দেশ চলে, দেশের অর্থনীতি চলে, সবকিছু চলে। কিন্তু এরপরও যখন প্রবাসীকে প্রবাসীর অধিকার থেকে বঞ্চিত করা হয়, তখন আমরা আহত হওয়া ছাড়া কোনো উপায় থাকে না আসলে। আমরা অবশ্যই। মাত্র কয়েকদিন আগে দেখলাম আহ, 2-3 জন প্রবাসী বাংলাদেশের এয়ারপোর্টে আহ, 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 আসলে হেনস্থার শিকার হয়েছে। আমরা সেটার জোর প্রতিবাদ জানাচ্ছি। আমি আশা করি আপনারা 2 জন আমার সাথে একাত্মতা পোষণ করবেন। আমরা চাই অবশ্যই। প্রবাস থেকে অবশ্যই। কোনো অবশ্যই। হুম। বাংলাদেশি গিয়ে বাংলাদেশে হেনস্থার শিকার হবে না। প্রবাসীরাই বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি। প্রবাসীদের অর্থ দিয়েই বর্তমানেও বাংলাদেশের অর্থনীতি চলছে। আপনাদের মনে আছে আন্দোলনের সময়কায় জুলাই এবং আগস্ট মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত আমরা প্রবাসীরা টাকা পাঠানো বন্ধ করে দিয়েছিলাম বলেই বাংলাদেশের অর্থনীতি জুলাইয়ের লাস্ট সপ্তাহে গিয়ে একেবারেই ভঙ্গুর অবস্থায় চলে গিয়েছিল। সেখান থেকেও টাকা ছাপিয়ে বিভিন্নভাবে টাকা নিয়ে পালিয়ে যারা চলে গেছে, তারা কিন্তু বিদেশে আরাম আয়েশে জীবনযাপন করছে। আর আমরা যারা বিদেশে কষ্ট করে এসেছি, তারা কিন্তু আমরা আরাম আয়েশ করছি না, আমরা বরং কষ্ট করে টাকা রুজি করে বাংলাদেশে পাঠাচ্ছি। আর যারা এক্স্যাক্টলি। টাকা চুরি করে বিদেশে এসে পালিয়েছে, তারা এখানে আরামের জীবন যাপন করছে, বরং বাংলাদেশের চাইতেও বেশি আরামে তারা আছে। ঠিক। রাইট। আমাদের বাংলাদেশের সরকারের কাছে, ইন্টারিম সরকার তথা ডক্টর ইউনূস স্যারের কাছে আমাদের অনুরোধ থাকবে, প্রবাসীদের অধিকার আপনি সংরক্ষণ করার চেষ্টা করেছেন, আমরা আরো বেশি প্রবাসীদের সম্মান চাইব। প্রবাসীদের সম্মান যদি রক্ষা করা না যায়, আমরা বিদেশিরা ভবিষ্যতে আবারও রুখে দাঁড়াবো অন্যায়ের বিরুদ্ধে। সকলে অবশ্যই। সুন্দর থাকবেন। আপনাদের 2জনকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। শুভরাত্রি। বাংলা শুভরাত্রি। শুভরাত্রি। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। বাংলাদেশ দীর্ঘজীবী হোক।